প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এনডিসিএম অনলাইন এডুকেশন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি নিহার রঞ্জন চক্রবর্তী, প্রভাষক, আইসিটি বিভাগ, নটরডেম কলেজ, ময়মনসিংহ। আমরা প্রত্যাশা করি তোমরা ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমাদের ক্লাসগুলো তোমরা অনলাইনে করছো এবং বাসায় পড়াশোনা করছো, এটা তোমাদের প্রতি প্রত্যাশা। চলো আমরা আজকের ক্লাসে যাই। আমরা চিত্রের ছবিগুলো লক্ষ্য করি। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি কতগুলো কম্পিউটার একটি ডিভাইসের মাধ্যমে কতগুলো তার দ্বারা সংযুক্ত আছে। আমরা দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি কতগুলো ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস কোনো একটি ডিভাইস দ্বারা তারবিহীন উপায়ে একে অপরের সাথে সংযুক্ত আছে। এবং আমরা তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছি যে এই ভূগোলকটিকে সারা বিশ্বব্যাপী যে ইন্টারনেট নেটওয়ার্কটি রয়েছে, সেই ইন্টারনেটের সাথে তার মাধ্যম দ্বারা কোনো একজন ইউজার কম্পিউটার ইউজ করছে। তো আমরা আজকের ক্লাসের আমাদের আজকের পাঠ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, ডেটা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং থেকে কম্পিউটার নেটওয়ার্ক বিষয়টি নিয়ে আজকে আমরা ক্লাসে আলোচনা করব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবে, নেটওয়ার্কের উদ্দেশ্য কি তা বলতে পারবে, নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে, দূরত্বের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে, নিয়ন্ত্রণের ভিত্তিতে নেটওয়ার্ক কত প্রকার তা বলতে পারবে। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? কম্পিউটারগুলোর মধ্যে কি কোনো ধরনের যোগাযোগ হচ্ছে? কোনো ধরনের যোগাযোগ হচ্ছে না। দ্বিতীয় চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কম্পিউটারগুলোর মধ্যে কি কোনো ধরনের যোগাযোগ হচ্ছে? এবার আমরা দ্বিতীয় চিত্রে দেখতে পাচ্ছি যে কম্পিউটারগুলোর মধ্যে যোগাযোগ হচ্ছে কোনো একটি তার মাধ্যম দ্বারা। তাহলে কম্পিউটারের সাথে কম্পিউটারের যোগাযোগকেই বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ কম্পিউটারের সাথে কম্পিউটারের যখন যোগাযোগ হবে, অর্থাৎ একটি ডিভাইসের সাথে যখন অপর একটি ডিভাইসের যোগাযোগ হবে, তখন আমরা তাকে বলতে পারবো যে কম্পিউটার নেটওয়ার্ক। আমরা কম্পিউটার নেটওয়ার্কের সংজ্ঞা দেখে নেব। পরস্পর ডেটা আদান প্রদানের লক্ষ্যে বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে বলে কম্পিউটার নেটওয়ার্ক। অর্থাৎ পরস্পরের মধ্যে ডেটা আদান প্রদান করার লক্ষ্যে যদি কম্পিউটারগুলো পরস্পরের সাথে সংযুক্ত থাকে, তখন থেকে কম্পিউটার নেটওয়ার্ক বলা যাবে। কম্পিউটার নেটওয়ার্কের একটি চমৎকার উদাহরণ হচ্ছে সারা বিশ্বব্যাপী বিস্তৃত ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বৃহত্তম কম্পিউটার নেটওয়ার্ক। আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, সারা বিশ্বব্যাপী এই ইন্টারনেটের নেটওয়ার্ক বিস্তৃত। এই জন্য কম্পিউটার নেটওয়ার্কিং এর সবচাইতে চমৎকার উদাহরণ হচ্ছে ইন্টারনেট। আমরা দেখতে পাচ্ছি যে দুজন ইউজার ইন্টারনেট ব্যবহার করছে। আমরা কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য সম্পর্কে জানবো। প্রথম উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। অর্থাৎ হার্ডওয়্যার বলতে আমরা বুঝি যন্ত্রাংশ, অর্থাৎ হার্ডওয়্যার শেয়ার করা। একটি অফিসে যদি 10টি কম্পিউটারের প্রয়োজন পড়ে, তাহলে 10টি কম্পিউটারের জন্যই অফিসিয়াল কাজকর্ম করার জন্য 10টি প্রিন্টারের প্রয়োজন পড়বে। কিন্তু সেখানে যদি কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থা করা যায়, তাহলে 10টি কম্পিউটার একটি প্রিন্টার দ্বারাই তাদের যাবতীয় কাজকর্ম করতে পারবে। অর্থাৎ সেখানে যদি নেটওয়ার্কিং করা হয়, তাহলে 10টি কম্পিউটার একটি প্রিন্টার দ্বারাই তাদের কাজকর্ম করতে পারবে। তাহলে সেখানে কি করা গেল? হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা গেল কম্পিউটার নেটওয়ার্কিং এর মাধ্যমে। দ্বিতীয়ত হচ্ছে সফটওয়্যার রিসোর্স
শেয়ার করা। যদি 10টি কম্পিউটারের মধ্যে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এর ব্যবস্থা করতে পারি, তাহলে একটি সফটওয়্যার দ্বারাই 10টি কম্পিউটার তাদের প্রয়োজনীয় কাজ করতে পারবে। অর্থাৎ 10টি কম্পিউটারের জন্য 10টি সফটওয়্যার কিনতে হবে না। অর্থাৎ একটি সফটওয়্যার ক্রয় করেই কোনো প্রতিষ্ঠান বা কোনো কোম্পানি তাদের খরচের ভার কমাতে পারে। অর্থাৎ একটি সফটওয়্যার দ্বারাই তারা 10টি কম্পিউটার পরিচালিত করতে পারে। তখন আমরা সেটা বলতে পারি যে সফটওয়্যার রিসোর্স শেয়ার করা। অর্থাৎ আমরা কম্পিউটার নেটওয়ার্কিং করে সফটওয়্যার রিসোর্স শেয়ার করতে পারবো। 3 নম্বর হচ্ছে ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। অর্থাৎ কোনো একটি অফিস বা কোনো একটি প্রতিষ্ঠানের আমরা একটি কম্পিউটারগুলো, একটা অফিস ব্যবস্থাপনায় যদি 10টি কম্পিউটার থাকে বা 20টি কম্পিউটার থাকে, তাহলে আমরা সেখানে যদি আমরা নেটওয়ার্কিং ব্যবস্থা করতে পারি, তাহলে সেখানে কি করা যাবে, প্রত্যেকটি কম্পিউটার তাদের ইনফরমেশনগুলো অন্যান্য কম্পিউটারের সাথে কি করতে পারবে, শেয়ার করতে পারবে। তাহলে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং ব্যবস্থার মাধ্যমে ইনফরমেশন রিসোর্স শেয়ার করতে পারি। তাহলে কম্পিউটার নেটওয়ার্কিং এর এই 3টি হচ্ছে প্রধান উদ্দেশ্য। কম্পিউটার নেটওয়ার্কিং এর প্রকারভেদ। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা হয়। যথা, মালিকানা অনুসারে কম্পিউটার নেটওয়ার্কিং হচ্ছে 2 প্রকার। একটি হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক, অপরটি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। এখানে আমরা একটি প্রাইভেট নেটওয়ার্কের চিত্র দেখতে পাচ্ছি, আবার এখানে আমরা একটি পাবলিক নেটওয়ার্কের চিত্র দেখতে পাচ্ছি। অর্থাৎ মালিকানা অনুসারে নেটওয়ার্কে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রাইভেট এবং পাবলিক। আমরা প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক বিস্তারিত জানবো। প্রথমত আমরা আসি প্রাইভেট নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্ক সাধারণত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মালিকানাধীন থাকে। এটিতে ইচ্ছা করলেই যে কেউ প্রবেশ করতে বা ব্যবহার করতে পারে না, অর্থাৎ এটা কন্ট্রোল করা থাকে। এই নেটওয়ার্কের নিরাপত্তা অত্যন্ত মজবুত এবং ট্রাফিক নেই বললেই চলে। আমরা এখানে একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্কিং দেখতে পাচ্ছি। এখানে একটি প্রাইভেট নেটওয়ার্কের চিত্র দেওয়া আছে, যেখানে হেড অফিস থেকে রিজিওনাল অফিস, তারপরে শাখা অফিস। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি হেড অফিসের সাথে রিজিওনাল অফিসগুলো এবং শাখা অফিসগুলো নেটওয়ার্কিং এর মাধ্যমে যুক্ত আছে। তো আমরা প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ দিতে পারি, যেমন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ঢাকার যে নেটওয়ার্ক সেটা প্রাইভেট নেটওয়ার্ক, ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েটের যে নেটওয়ার্ক বা নটরডেম কলেজ ময়মনসিংহের যে নেটওয়ার্ক, এগুলো হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ। আমরা পাবলিক নেটওয়ার্কের সম্পর্কে জানবো। পাবলিক নেটওয়ার্ক সাধারণত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে না। এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হয়। যে কেউ চাইলেই এই নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে, তবে তার জন্য অবশ্যই ফি অর্থাৎ মূল্য পরিশোধ করতে হবে। আমরা এখানে একটি পাবলিক নেটওয়ার্কের চিত্র দেখতে পাচ্ছি। যেমন আমরা মোবাইল ফোন কোম্পানির সার্ভিস নিই, আমরা মোবাইল ফোন নেটওয়ার্ক যখন ইউজ করি তখন অবশ্যই আমাদের কি করতে হয়, ফি দিতে হয়। উদাহরণস্বরূপ বিভিন্ন মোবাইল ফোন কিংবা টেলিফোন নেটওয়ার্ক সিস্টেম, আমরা কেবল টিভি নেটওয়ার্ক ইউজ করি, সেখানে এটা পাবলিক নেটওয়ার্কের আওতায় পড়ে। আমরা ইন্টারনেট সার্ভিস নিয়ে অনেক সময় কোনো প্রতিষ্ঠান থেকে, আইএসপি থেকে, সেটাও পাবলিক নেটওয়ার্কের আওতায় পড়ে। অর্থাৎ আমাদের পাবলিক নেটওয়ার্কটা কোনো সংস্থা মালিকানাধীন থাকবে, কোনো প্রতিষ্ঠান, এবং সেখানে কি করতে হবে, আমাদের সেই নেটওয়ার্কটা ইউজ করতে গেলে আমাদের কি করতে হবে, ফি দিতে হবে নির্দিষ্ট পরিমাণে। আমরা নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে নেটওয়ার্কে আবার 3 ভাগে ভাগ করা যায়। যেমন সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক। তো আমরা সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক এবং হাইব্রিড নেটওয়ার্ক, এই 3টি নেটওয়ার্ক আমরা বিস্তারিত জানবো। এবং আমাদের খুব গুরুত্বপূর্ণ এই নিয়ন্ত্রণ কাঠামো এবং সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে যে নেটওয়ার্ক, এগুলো আমাদের
সৃজনশীল প্রশ্নে আমাদের এগুলো থেকে প্রশ্ন হয় পরীক্ষায়, এবং আমাদের এমসিকিউ প্রশ্নগুলো এখান থেকে অনেক সময় হয়ে থাকে। তো আমরা সেন্ট্রালাইজড নেটওয়ার্ক সম্পর্কে জানব। সেন্ট্রালাইজড নেটওয়ার্ক একটি প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার থাকে, যাকে আমরা কি বলি, সার্ভার বলে থাকি, এবং কিছু টার্মিনাল নিয়ে গঠিত। টার্মিনাল কি আমরা অবশ্যই জানব। প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার সকল প্রসেসিং কাজ করে এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করে থাকে। অর্থাৎ সেন্ট্রালাইজড নেটওয়ার্কে অবশ্যই একটি সার্ভার বা হোস্ট কম্পিউটার থাকবে, যে কি করবে, তার সাথে যুক্ত অন্যান্য কম্পিউটারগুলোকে কি করবে, সার্ভিস দিয়ে থাকবে। প্রধান কম্পিউটার বা হোস্ট কম্পিউটার সকল কাজ করবে এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণের কাজ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি চিত্রে যে একটি সার্ভার কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটারগুলো নেটওয়ার্কিং ব্যবস্থায় যুক্ত রয়েছে, এবং এটা সেন্ট্রালাইজড নেটওয়ার্কের একটি উদাহরণ। এবং এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি সার্ভার থেকে বিভিন্ন ক্লায়েন্টস কম্পিউটারের সাথে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত আছে, যেহেতু এটা সার্ভার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে, এই কারণে এটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক। আমরা সেন্ট্রালাইজড নেটওয়ার্কে বলেছিলাম যে কিছু টার্মিনাল থাকে, আমরা টার্মিনাল সম্পর্কে জানবো। প্রথমত হচ্ছে টার্মিনাল হচ্ছে দু ধরনের, যথা ডাম্প টার্মিনাল এবং অপরটি হচ্ছে ইন্টেলিজেন্ট টার্মিনাল। তো প্রথমত আমরা ডাম্প টার্মিনাল সম্পর্কে জানবো। যে ডাম্প টার্মিনাল হলো এক ধরনের হার্ডওয়্যার যা কিবোর্ড এবং মনিটর দ্বারা গঠিত, যার কোনো মেমোরি এবং স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা নেই, অর্থাৎ তার কোনো মেমোরি নেই, স্টোরেজও নেই এবং কোনো ডেটা প্রসেসিং ক্ষমতাও নেই। সেটা হচ্ছে ডাম্প টার্মিনাল। আর ইন্টেলিজেন্ট টার্মিনাল আমরা বুঝতে পারতেছি, ইন্টেলিজেন্ট মানে সে বুদ্ধিমান। তো সেখানে ইন্টেলিজেন্ট টার্মিনালের সীমিত মেমোরি এবং স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা থাকে। আমরা এখানে ইন্টেলিজেন্ট টার্মিনালের চিত্র দেখতে পেলাম এবং এখানে ডাম্প টার্মিনালের চিত্র দেখতে পেলাম। ডাম্প টার্মিনাল এবং ইন্টেলিজেন্ট টার্মিনাল, আমরা সেন্ট্রালাইজড নেটওয়ার্কে এই দুই ধরনের টার্মিনাল দেখতে পাওয়া যায়। তারপরে আমরা আসলাম ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে। তো ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস এবং প্রয়োজনীয় ইনপুট ও আউটপুট ডিভাইস নিয়ে গঠিত। আমরা দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে পরস্পর কিছু ওয়ার্কস্টেশন সংযুক্ত থাকে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কে অনেকগুলো ওয়ার্কস্টেশন, বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস। তো বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস বলতে আমরা সেখানে বলতে পারি যে সেখানে শেয়ার্ড স্টোরেজ ডিভাইসে কি থাকে, বিভিন্ন ইনফরমেশন থাকে, সফটওয়্যার থাকে, এবং প্রয়োজনীয় ইনপুট এবং আউটপুট ডিভাইস নিয়ে এই ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক গঠিত হয়। ওয়ার্কস্টেশনগুলোর নিজস্ব মেমোরি, স্টোরেজ ও প্রসেসিং ক্ষমতা থাকায় এগুলো লোকাল কাজ করতে পারে। আমরা এখানে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের চিত্র দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কন্ট্রোল সার্ভার, এবং এটি বিভিন্ন ওয়ার্কস্টেশনকে এই ডিভাইসগুলো দ্বারা সংযুক্ত করা হয়েছে। তো এখানে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর অনেকগুলো ওয়ার্কস্টেশন যুক্ত থাকে, তাদের মধ্যে বিভিন্ন ইনফরমেশন, সফটওয়্যার, বিভিন্ন ধরনের গ্লোবাল ইনফরমেশন এবং সফটওয়্যার তারা কি করতে পারে, শেয়ার করতে পারে, এবং প্রয়োজনীয় ইনপুট আউটপুট ডিভাইস থাকে, এবং কি থাকে, ওয়ার্কস্টেশনগুলোর কি থাকে, নিজস্ব প্রসেসিং ক্ষমতা থাকে এবং স্টোরেজ থাকে এবং মেমোরি থাকে। তো আমরা হাইব্রিড নেটওয়ার্ক সম্পর্কে জানবো। তো হাইব্রিড নেটওয়ার্ক হচ্ছে আসলে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক ও ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের সংমিশ্রণে হাইব্রিড নেটওয়ার্ক গঠিত করা হয়। এই নেটওয়ার্কে হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং এর পাশাপাশি, অর্থাৎ এই নেটওয়ার্কে অবশ্যই একটি হোস্ট কম্পিউটার থাকে, অর্থাৎ সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এই দুইটি নেটওয়ার্ক একত্রে সংমিশ্রণে আমাদের তৈরি হয়ে হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কে একটি হোস্ট কম্পিউটার থাকে ও প্রসেসিং এর পাশাপাশি, হোস্ট কম্পিউটারের নিয়ন্ত্রণ ও প্রসেসিং এর পাশাপাশি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কের বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় এটি বর্তমানে বেশ জনপ্রিয়। আমরা এই পাশে দেখতে পাচ্ছি যে এখানে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক, এইখানে হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি হোস্ট কম্পিউটার আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক মিলে আমাদের এখানে তৈরি হয়েছে একটি হাইব্রিড নেটওয়ার্ক।
তো আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ দেখব। তো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ অনেক গুরুত্বপূর্ণ। এই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে। তো আমরা এই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে, অর্থাৎ ভৌগোলিক বিস্তৃতি হচ্ছে যে দূরত্বের ভিত্তিতে যে নেটওয়ার্কের প্রকারভেদ করা হয়েছে, সেটি হচ্ছে আমাদের ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্কের প্রকারভেদ। তো আমরা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ পেন, এবং দ্বিতীয়ত হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, এবং তৃতীয়ত হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং চতুর্থ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ওয়ান। আমরা এখানে প্রথমত পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের একটি চিত্র দেখতে পাচ্ছি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক সীমিত পরিসরে একটি রুমের মধ্যে, অর্থাৎ 10 মিটার জায়গার মধ্যে এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়ে থাকে। যেমন আমাদের যে পিডিএ পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট যে ডিভাইসগুলো রয়েছে, যেমন আমাদের মোবাইল, আমাদের নেটবুক, নোটবুক, আমাদের ল্যাপটপ, এই ডিভাইসগুলোর মধ্যে যখন আমরা নেটওয়ার্কিং করব, সেগুলো হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দ্বিতীয় হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে আমরা একটি ভবনে, অর্থাৎ আমরা যদি একটি ভবনের মধ্যে যদি আমরা একটা নেটওয়ার্ক স্থাপন করি কতগুলো ডিভাইসের মধ্যে, তখন সেটি হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটি ভবনে বা একটি প্রতিষ্ঠানে আমরা এখানে লোকাল এরিয়া নেটওয়ার্কের চিত্র দেখতে পাচ্ছি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি শহরের মাঝে যদি আমরা কতগুলো ল্যান্ড মিলে যদি আমরা নেটওয়ার্কিং স্থাপন করি, তখন সেটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক হবে। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে একটি দেশের বিভিন্ন শহরের বা এক দেশ থেকে আরেক দেশের মধ্যে যদি আমরা নেটওয়ার্কিং স্থাপন করি, তখন সেটা হবে হচ্ছে ওয়ান এরিয়া নেটওয়ার্ক। তো আমরা আসলে নেটওয়ার্কিং গুলো বিস্তারিত একটু জানবো, যেহেতু এখান থেকে আমাদের প্রশ্ন হয়ে থাকে। আমরা এখানে একটি গ্রাফের মাধ্যমে, একটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারতেছি যে এখানে সর্বপ্রথম পেনের কথা বলা হয়েছে যে 10 মিটারের মধ্যে যদি নেটওয়ার্কিং স্থাপন করা হয়। তো পেন আসলে আমরা বলতে চাই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি যে ব্লুটুথ টেকনোলজি আছে, যেটি হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15। এই ব্লুটুথ টেকনোলজির মাধ্যমে আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক করতে পারি তারবিহীন উপায়ে। তারপরে আছে হচ্ছে আপনার IEEE 802.11 হচ্ছে, এটা হচ্ছে ওয়াইফাই টেকনোলজি, যেটি হচ্ছে ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্কে আমরা ব্যবহার করি। তারবিহীন উপায়ে আমরা যখন ইউজ করি সেটা হচ্ছে ওয়াইফাই। তার মাধ্যমেও আমরা তার এবং তারবিহীন দুই উপায়ে কিন্তু আমরা ল্যান স্থাপন করতে পারবো, কিন্তু যখন তারবিহীন উপায়ে করব তখন সেটি একটি ওয়াইফাই ব্র্যান্ড নামে খুব পরিচিত বর্তমানে। সেটির স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। আমরা এর আগের ক্লাসগুলোতে পড়েছি। তারপরে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি হচ্ছে 50 কিলোমিটারের মধ্যে IEEE 802.16 50 থেকে 100 কিলোমিটারের মধ্যে আমরা এই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এটি হচ্ছে ওয়াইম্যাক্স স্ট্যান্ডার্ড IEEE 802.16। এবং আমরা যখন 150 কিলোমিটার থেকে বেশিতে যখন চলে যাব, তখন সেটা হচ্ছে ওয়াইম্যাক্স টেকনোলজি নামে পরিচিত। সেটি হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো IEEE 802.20 যখন আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কে যাব, তখন হচ্ছে আমাদের সেখানে অবশ্যই ফাইবার অপটিক কেবল বা আমাদের মাইক্রোওয়েভ এর মাধ্যমে আমরা কি করব, এই নেটওয়ার্কিং গুলা স্থাপন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেন 1 থেকে 10 মিটারের মধ্যে দেওয়া আছে, ল্যান বলা হইতেছে 10 মিটার থেকে 100 মিটারের মধ্যে, এবং মেন বলা হইতেছে 1 মিটার থেকে 10 কিলোমিটারের মধ্যে, এবং 100 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার 10,000 কিলোমিটার বলা হচ্ছে ওয়ান, যেটাকে আমরা সহজভাবে ইন্টারনেট বলে অভিহিত করি। তো আমরা আসলে বিস্তারিত পেন সম্পর্কে বিস্তারিত জানি। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যাপটপ, পিডিএ মানে আমি এর আগে বলেছি যে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, আমাদের স্মার্টফোন, ল্যাপটপ, আমাদের নেটবুক, নোটবুক, আমাদের প্রিন্টার, এইগুলো হচ্ছে পিডিএ।
বহনযোগ্য প্রিন্টারের কথা বলা হয়েছে, মোবাইল ইত্যাদি পেনে ব্যবহৃত ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের উদাহরণ। তো আমরা এখানে এই যে আমাদের ডিএসএলআর ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ এইগুলোর মধ্যে যদি আমরা নেটওয়ার্কিং স্থাপন করি তখন সেটি হবে হচ্ছে পেনের উদাহরণ। আমরা বাড়িতে, অফিস অথবা গাড়ি কিংবা জনগণের জন্য উন্মুক্ত যে কোনো জায়গায় পেন নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে। তো কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন ইনফরমেশন টেকনোলজি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের নেটওয়ার্ক সিস্টেমকে কি বলা হয়? পেন বলা হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি মোবাইল ফোন, ল্যাপটপ এবং আমাদের প্রিন্টারের মধ্যে তারবিহীন উপায়ে ডেটা আদান প্রদান করা হচ্ছে। তাহলে আমাদের এখানে যে আমরা নেটওয়ার্ক স্থাপন করেছি সেটি হচ্ছে পেন। পেনের ব্যাপ্তি বা পরিসীমা সীমিত, সাধারণত 10 মিটারের মধ্যে হয়ে থাকে। তো আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জানবো। একাধিক ব্যক্তির কাজের সমন্বয় সাধন ও গতি বৃদ্ধির জন্য একই ভবনে, পাশাপাশি ভবনে কিংবা একই ক্যাম্পাসের কম্পিউটারগুলোর মধ্যে সংযোগ স্থাপন করাকে বলা হয় স্থানিক নেটওয়ার্ক বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর মূল উদ্দেশ্য থাকে ডিভাইসগুলোর মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি অফিসে নেটওয়ার্কিং স্থাপন করা হয়েছে, একটি অফিসের একটি বিল্ডিং এ, সেখানে এটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতেছে। আমরা একটি ভবন থেকে অপর একটি ভবনে, একটি বাড়ি থেকে অপর একটি বাড়িতে আমরা যদি তারবিহীন উপায়ে নেটওয়ার্ক স্থাপন করি তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোট মাঝারি অফিসে ল্যান তৈরি করে প্রিন্টার, মডেম, স্ক্যানার ইত্যাদি ডিভাইসের জন্য সাশ্রয় করা যেতে পারে। আমরা এখানে বিভিন্ন অফিসে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা হয় তা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো লোকাল এরিয়া নেটওয়ার্কের আবার প্রকারভেদ রয়েছে। সার্ভিস প্রধান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে লোকাল এরিয়া নেটওয়ার্কে আবার 3 ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বা সার্ভার বেসড নেটওয়ার্ক, আমরা দ্বিতীয়ত হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং তৃতীয়ত হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। আমরা প্রথম চিত্রে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটি সার্ভার থাকে, অর্থাৎ একটি হোস্ট কম্পিউটার থাকে সেন্টারে, এবং এই সার্ভার থেকে তার ক্লায়েন্ট কম্পিউটারগুলোর মধ্যে ডেটা সার্ভিস দেওয়া হয়। এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হচ্ছে, এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো সেন্ট্রাল কম্পিউটার থাকে না বা কোনো হোস্ট কম্পিউটার বা প্রধান কম্পিউটার থাকে না। প্রত্যেকটি কম্পিউটারের সাথে ডেটা আদান প্রদান করতে পারে এবং তাদের রিসোর্স শেয়ার করতে পারে। এবং হাইব্রিড নেটওয়ার্কে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এই দুই ধরনের নেটওয়ার্ক একত্রে সংযোজিত হয়ে সেখানে কি হয়? হাইব্রিড নেটওয়ার্ক গঠিত হয়। তো আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক সম্পর্কে জানবো। কেন্দ্রীয়ভাবে ডেটা স্টোর করা, নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো এবং নেটওয়ার্ক চালানোর একটি উপযুক্ত নেটওয়ার্ক হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একটি কম্পিউটারে রিসোর্স থাকে আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারে সেসব রিসোর্স ব্যবহার করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি সেন্ট্রাল কম্পিউটার আছে বা একটি হোস্ট বা সার্ভার কম্পিউটার আছে। এই কম্পিউটার থেকে অন্যান্য কম্পিউটারগুলোর সাথে ডেটা আদান প্রদান করা হচ্ছে, রিসোর্স আদান প্রদান করা হচ্ছে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটি হচ্ছে সার্ভার, অর্থাৎ এই কম্পিউটারটি যেহেতু রিসোর্স শেয়ার করতেছে তাহলে এটি হচ্ছে আমাদের সার্ভার। আর যে কম্পিউটার অন্যান্য কম্পিউটার সেই রিসোর্স ব্যবহার করে তাহলে অন্যান্য কম্পিউটারগুলো হচ্ছে কি? ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের আরো কিছু বৈশিষ্ট্য জানবো। নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে রিসোর্স ম্যানেজ করা যায়। সব ইউজার একই সার্ভারে লগ ইন করে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা নিশ্চিত করা যায়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে সার্ভার বেসড নেটওয়ার্ক বলা হয়। আমরা এখানে সার্ভার বেসড নেটওয়ার্ক অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে হোস্ট কম্পিউটার বা সার্ভার কম্পিউটার। সকল ইউজার কি করে? এই একই সার্ভারে লগ ইন করে, এই জন্য সার্ভারের সিকিউরিটি নিশ্চিত করা যায়। এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এই জন্য বলা হয় যে
সার্ভার বেস নেটওয়ার্ক, এবং অপর চিত্রে আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। এখানে কোনো হোস্ট কম্পিউটার নেই, প্রত্যেকটি কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং অবস্থায় যুক্ত থাকে এবং তাদের রিসোর্স এবং ডেটা শেয়ার করতে পারে। আমরা পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানবো। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে প্রত্যেক ইউজার তাদের রিসোর্স অন্যের সাথে শেয়ার করতে পারে। এ প্রকার নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার একই সাথে সার্ভার এবং ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করে। এখানে প্রতিটি মেশিন ডিসেন্ট্রালাইজ বা ছড়ানো ছিটানো থাকে, রিসোর্স শেয়ারের ক্ষেত্রে সমান ভূমিকা পালন করে থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের একটি চিত্র দেখতে পাচ্ছি। প্রত্যেকটি কম্পিউটারের সাথে রিসোর্স বা ডেটা আদান প্রদান করতে পারছে, এই জন্য এটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে কোনো ডেডিকেটেড সার্ভার থাকে না, ফলে এখানে কম্পিউটারগুলোর মধ্যে গুরুত্বর দিক থেকে কোনো শ্রেণীবিন্যাস নেই, অর্থাৎ প্রত্যেকটি কম্পিউটারই সমান গুরুত্বপূর্ণ। প্রতিটি কম্পিউটার তার ডেটার নিরাপত্তা বিধানে নিজেই দায়ী থাকে। আমরা মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক সম্পর্কে জানবো। আমরা এর আগেই বলেছি যে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক মূলত ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ও পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক। অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে যখন কি করা হবে, দুটি নেটওয়ার্কই যখন সংযুক্ত করা হবে, তখন তাকে বলা হবে হচ্ছে মিশ্র বা হাইব্রিড নেটওয়ার্ক। তো আমরা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জানবো। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে আমরা বেশ উচ্চ গতি পেতে পারি। এটি 50 থেকে 70 মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে, অর্থাৎ এটি 100 কিলোমিটার পর্যন্ত এটি বিস্তৃত হতে পারে। লোকাল এরিয়া নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস সরাসরি নেটওয়ার্কের সাথে সংযুক্ত, কিন্তু মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে প্রতিটি সাইট যুক্ত থাকে নেটওয়ার্কে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ মেন, একটি শহরের মাঝে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়। এখানে অনেকগুলো ল্যান মিলে কিন্তু একটি মেন গঠিত হয়। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা মেন একাধিক লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের সমন্বয়ে গঠিত হয়। এক্ষেত্রে ল্যান সমূহ থাকে একই শহরে। এ ধরনের নেটওয়ার্কের মাধ্যমে বেশ উচ্চ গতির বিভিন্ন নেটওয়ার্ক তাদের মধ্যে তথ্য শেয়ার করতে পারে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক থেকে এর পার্থক্য হলো এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের গতি থাকে কম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি শহরের মাঝে এটি সেন্ট্রাল অফিসের সাথে ব্রাঞ্চ অফিসগুলোর সাথে এবং ফ্যাক্টরির সাথে কি করা হয়েছে, নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। তাহলে ব্রাঞ্চ অফিসে লেন, এই ব্রাঞ্চ অফিসে লেন আছে, ফ্যাক্টরিতে লেন আছে, সেন্ট্রাল অফিসে লেন আছে। তাহলে সবগুলো লেন যখন পরস্পর নেটওয়ার্কের সাথে যুক্ত করা হয়ে থাকে, তখন তাকে বলা হচ্ছে মেন। তো আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সম্পর্কে জানবো। বিস্তৃত ভৌগোলিক এলাকায় অবস্থিত একাধিক লেন বা মেনকে নিয়ে গড়ে ওঠে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এ ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে টেলিফোন কোম্পানির কেবল ব্যবহার করে, সে কারণে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ধীরগতি হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ল্যান মিলে ম্যান হয়েছে এবং অনেকগুলো ম্যান মিলে আমাদের এখানে কি হয়েছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হয়েছে। তো আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কে আমরা ইন্টারনেট বলি, কারণ আমরা জানি যে একটি দেশের বিভিন্ন শহরের মধ্যে যখন নেটওয়ার্কিং স্থাপন করা হয় তখন সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। বিস্তৃত এলাকা নিয়ে গড়ে ওঠে বলে বিভিন্ন ল্যান ও মেনকে সংযুক্ত করার জন্য বিশেষ ডিভাইস ও টেকনোলজি ব্যবহার করা হয়। ল্যানের চেয়ে ওয়ানের গঠনের পরিকল্পনা সত্যিই বেশ কঠিন, এটি ম্যানেজ করাও কঠিন। যদি গোটা বিশ্ব জুড়ে কোনো ল্যান করার দরকার পড়ে তাহলে অনেক ক্ষেত্রেই স্যাটেলাইট ব্যবহার করা হয়, কারণ যদি এক দেশের সাথে আরেক দেশের যদি নেটওয়ার্কিং স্থাপন করা হয় তখন অবশ্যই স্যাটেলাইটের প্রয়োজন পড়ে। আমরা এর আগে দেখেছি যে আমরা আমাদের দেশে বিদেশি চ্যানেলগুলো দেখতে পারি, আমরা আমাদের দেশ থেকে অন্য দেশের সাথে ফোনে কথা বলছি, অডিও ভিডিও কথা বলছি, তাহলে অবশ্যই সেখানে কি স্যাটেলাইটের প্রয়োজন পড়ে। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ল্যান্ড মিলে ম্যান হয়েছে, অনেকগুলো ম্যান মিলে কি হয়েছে, ওয়ান হয়েছে, এবং এই যে ইন্টারনেটের কথা বলা হয়েছে এখানে, এবং এই যে এখানে চেন্নাই ইন্ডিয়া এবং এখানে ম্যানিলা ফিলিপাইন্স, এই দুটি শহরের মধ্যে এখানে কি করা হয়েছে,
যোগাযোগ হচ্ছে, তাহলে এখানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়েছে। এবং এখানে স্যাটেলাইটের মাধ্যমে মোবাইল এবং বিভিন্ন টাওয়ারে আমাদের কি আসতেছে, সিগন্যাল আসতেছে, এবং একটি বিল্ডিং এ সিগন্যাল আসতেছে। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি যে একটি দেশ থেকে আরেক দেশের সাথে আমরা যখন কানেক্টেড হচ্ছি, সংযুক্ত হচ্ছি, তখন সেখানে স্যাটেলাইটের সহায়তা নেওয়া হচ্ছে। তো আমরা আজকের ক্লাসের শেষের দিকে চলে এসেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। অবশ্যই তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে। আমরা তোমাদেরকে বাড়ির কাজগুলো দিচ্ছি বাসায় পড়ালেখা করার জন্য, চর্চা করার জন্য। অবশ্যই তোমরা বাসায় এই বিষয়গুলো বাসায় পড়বে এবং বাড়ির কাজগুলো করে রাখবে। তো আমরা প্রথম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি, কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্যগুলো লিখো, কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার ও কি কি সংক্ষিপ্ত বর্ণনা দাও। অর্থাৎ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কম্পিউটার নেটওয়ার্কে বিভিন্নভাবে প্রকারভেদ করা হয়েছে। আমরা ক্লাসে পড়েছি যে আমরা মালিকানার ভিত্তিতে পড়েছি, নিয়ন্ত্রণ কাঠামোর ভিত্তিতে পড়েছি, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে পড়েছি। এই বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং এর প্রকারভেদ তোমাদের পড়তে হবে, লিখতে হবে। এবং ল্যান কি, প্রতিটি ল্যান সংগঠনের জন্য সুবিধা অসুবিধা লিখো। তো আমাদের এখানে ল্যান ম্যান ওয়ান, আমাদের বোর্ডের পরীক্ষাগুলোতে ল্যান ম্যান ওয়ান এগুলোর মধ্যে পার্থক্য আসে, সাদৃশ্য বৈসাদৃশ্য আসে, এগুলো তোমাদের পড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আজকের ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আমাদের ক্লাসগুলো বেশি বেশি করবে। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।